নমস্কার বন্ধুরা, একটা ঝমঝমে বৃষ্টির দিনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে উত্তমকে দেখিয়েই বরং ব্লগটাকে শুরু করি। বাবা, ভাগ্যে সেরা সব আছে, তা নইলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় যেতাম বাজার করতে। তবে শুধু আমিই সবজি নিইনি, নিচেও আমার শ্বশুরমশাই আজকে অনেক সবজিই নিয়েছেন। মাঝখানে উনি বেশ বাজার টাজার যাচ্ছিলেন, কিন্তু কিছুদিন হলো আর খুব একটা যাচ্ছেন না, উত্তমের থেকেই নেওয়া হচ্ছে। তো যাই হোক, এখন আমার বাগানে যে নতুন অতিথি এসেছে, সেই তুলসী গাছটা, 3খানা তুলসী গাছ রয়েছে সেখানে। আর নতুন অতিথি হিসেবে আছে এই সুন্দর একটা জবা। জবাটা কিন্তু নতুন অতিথি হতে পারে, গাছটা পুরনো, কিন্তু এই ফুলটা তো আজই ফুটেছে। আর 2 পুরাতন অতিথি, এরা কবে ম্যাচিওর করবে সেই অপেক্ষায় আমি বসে আছি। তো ততক্ষণ সবজি টবজি নেওয়া হচ্ছিল, হঠাৎ আমার মনে পড়লো একটা কথা। তখনই হাঁক দিয়ে ডাকাতে উত্তম আবার সেটা দিয়েও গেল। উত্তম, কালকে শাক এনো, ঢেকি শাক আছে, দিয়ে যাও দিয়ে যাও। কত করে? 2টো দিয়ে যাও। কুচবিহারিতে থাকতে এইসব শাক পাতা কিনে খেতে হবে, এটা কখনোই ভাবতে পারতাম না। আমাদের পুটিমারিতে যখন বাড়ি ছিল, মানে দিনহাটায়, তখন আমাদের বাজার ছিল ভাটাপাড়ার বাজার। সেই ভাটাপাড়ার বাজারে বাবা কোনো দিন শাক পাতা কিনতেন না, শাক সবসময় বাড়িতেই হতো। এখন এই ঢেঁকি শাকগুলো সব কিনে কিনে খেতে হয়। আজকে আমার শ্বশুরমশাইয়ের খুব মনটা খারাপ। ছেলে সকালবেলা যখন বেরিয়ে গেছে, তখন তিনি আবার অশ্রু বিসর্জন করছিলেন আজকে। তবে আজকে উনি কোনো একটি কারণে ভীষণ বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছেন, কিন্তু নিজেও বুঝতে পারছেন না তার মনটা কেন এত উচ্চাটন। একটু বাদে আপনারাও বুঝতে পারবেন আমার শ্বশুরমশাইয়ের 6th সেন্স কি সাংঘাতিক স্ট্রং। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমার এখন সারা বাড়ি জুড়েই আমার রান্নাঘর, এখানেও আমার রান্নাঘর, এই ঘরেও আমার রান্নাঘর, আর রান্নাঘরটা হচ্ছে এখন ধোয়া পোছা। এখন যে শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গেছে, এইটা তারপর মুছবে, ঝাড়বে, তারপর হয়ে যাবে এখানে কাগজ পাতার পরে। আর এখানে সকালবেলা থেকে উঠে সবই মাঝামাঝি সব কিছুই হয়ে গেছে এমনি। আর এইগুলো সিঙ্কে রেখে দিস, পরে মেজে দেবো উপরটা ইয়ে করে। কয়েকটা কাগজ পেতে দিতে হবে তলা তলা, তবে এগুলো এখনও ভেজা আছে। উপরে উঠে আমি, যেহেতু আমার ল্যাডার নেই, সেহেতু আমি ওই কাজটা করছি না, কোনো রিস্ক নিয়ে কাজ নেই, সেই জন্য আর কি ওটা মামুনি করছে। নাহলে সকাল থেকে উঠে রান্নাঘরের পেছনেতেই লেগে রয়েছি। আর মিনামাসিকে আজকেও আমি বারণ করে দিলাম, আমি বলেছিলাম তুমি কালকে 12টার পরে এসো, ফোন করে বলে দিয়েছিলাম, চিনতে পারছে না। এই ফোনটা থেকে, যে ফোন থেকে ব্লক করছে সেই ফোন থেকে করেছিলাম, ওই নাম্বারটা ওর কাছে নেই। তুমি জানি তুমি রানীর মা না, ফোন নাম্বার থেকে বুঝতে পারে। আমি বললাম হ্যাঁ আমি রানীর মা। তারপরে যাই হোক, আজকে এখন বারণ করে দিলাম যে আজকে এসো না, নিচে আলপনা দিই, খিচুড়ি রান্না করছে। শ্বশুরমশাই বলে দিলেন খিচুড়ি আর লাবড়া হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো বেশি করেই করবে যাতে ডিনারটাও হয়ে যাবে আর কি। তো এই আপাতত। আর বুম্বাদা বেরিয়েছে অনেক সকালবেলায়, এখন বাজে প্রায় 11টা বাজেনি, 11টা প্রায় বাজতে যায়। বললো যে 3টে বাজবে আজকে পৌঁছতে ওদের। কি বলি বলুন দেখি, 3টে বেজে যাবে। অনেক ঘুরে ঘুরে যাচ্ছে এবং সেই রাস্তাও তথই বছর। বেশি কথা বলতে চাইছে না, নেটওয়ার্কের ইস্যু, রাস্তায় আছে এখনো। খেলে কি একটা যেন বললো, কিন্তু শুনতে পেলাম না, ওই কেটে যাচ্ছে। তো যাই হোক, আপাতত এটা কমপ্লিট হয়ে যাক। এইগুলো সব সরে দিয়েছিস ওপরেরগুলো? হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের মামুনিও দেরি করে এসেছে। কেন দেরি করছিস বল? মেয়ের শরীর ভালো না। এখন বাচ্চা ছোট, মা করবেই বাকি। কি হয়েছে বাচ্চার? ঠান্ডা লাগছে, জ্বর আসছে। তা এত বৃষ্টি বাদলা, বুড়োধারীরা কাবু হয়ে যাচ্ছে। ওই 2 বছরের বাচ্চার কি দোষ? তোর বাচ্চার, ওর জন্মটা হচ্ছে 5 ডিসেম্বর না রে? তার মানে ওর বাচ্চার বয়স 2.5 বছর। 2.5 বছরের বাচ্চার কি দোষ? আমাদের মতো বুড়িরা সব কাবু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতে উদ্বেগ থাকে, ও না পৌঁছে ফোন না করলে আমার ব্লগ শুরু করতে ইচ্ছে করে না, কিন্তু আজকে 3টের সময় পৌঁছাবে, তখন আমি কি ব্লগ শুরু করবো বলুন? তো সেই জন্যই যাই হোক, শুরু তো করে দিলাম, ভালোই হবে। পৌঁছে যাচ্ছে, তার সাথে এক সহকর্মী আছে কৌশিকদা, 2জন মিলে। একা গেলে তাও খুব হয়, তো সাথে যা হোক কেউ একজন আছে, বিচক্ষণ একজন মানুষ,
সে নিজে যথেষ্ট বিচক্ষণ, কিন্তু আর এক বিচক্ষণ থাকাতে ওই আর কি দুজন মিলে ঠিকই থাকবে। আজকে তো ফিরবে না, কালকে ফিরতেও পারে নাও পারে, পরশু দিন ফিরবে হয়তো। এখন দেখি, কালকে আবার বলছে যে একটু কাজ আছে, কী সব দেখা টাকা করতে আসবেন, অনেকদিন আগে বলে রেখেছেন, সেই জন্য হয়তো কালকে আসতেও পারে, কিন্তু সেটা পিছিয়েও দিতে পারে আর কি, সেটা আমি জানি না কি আর কি। তার সঙ্গে ওরা শহরান্তর থেকে আসবে, অনেক দূর থেকে আসবে, শিলিগুড়ির বাইরে, আলিপুরদুয়ার থেকে বোধহয় আসবে। তো সেই জন্যই আর কি একটু চিন্তাভাবনা করছে, সন্ধ্যেবেলা ওদের আসার কথা। এখানে আত্মীয়ের বাড়ি আছে, শুধু বুম্বাদের সাথে দেখা করতেই আসবে, তারপরে তারা হয়ে গেলে পরে আবার কালকে না পরশু দিন ভোরবেলায় বেরিয়ে যাবে, এরকম একটা ওদের প্ল্যান শুনছিলাম আমি, কি একটা যেন। তো সেই জন্যই হয়তো ফেরত আসতে পারে। আমি বলেছি একটু ফোন করে বলো যে ওরা তো এখনও বাড়ি থেকে বেরোয়নি, তো যেন একটু পিছিয়ে দেয় আসাটা, কারণ এই পাহাড়ের জার্নি করা প্রত্যেকদিন উজিয়ে উজিয়ে ভীষণ ভীষণ কঠিন ব্যাপার, অন্তত বর্তমান সময় দাঁড়িয়ে। তবে একটা ভালো জিনিস হবে, মানে উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ওই ড্রেজিং চালু হবে। ওই তিস্তা নদী, রায়ডাক, জলঢাকা, উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে না নাব্যতা ভীষণভাবে কমে গেছে, পলিমাটি পড়ে নিচে দিয়েতে, মানে নদী উঁচু হয়ে গেছে, যার ফলে আশপাশ আর কি বিস্তীর্ণ একটা জনভূমি আর কি, মানুষজন যেখানে থাকে সেটা না ডুবে যায় অল্প বৃষ্টিতেই বা মাঝারি বৃষ্টিতেই। সেটার একটা ব্যবস্থা হচ্ছে, তবে সেটা একটা খরস্রোতা পাহাড়ি নদীর ড্রেজিং করা মানে প্রচুর হ্যাপা, প্রচণ্ড ঝুঁকি এবং প্রচুর খরচ। তো সেসব মিলিয়ে মিশে সেটা কবে হবে জানা নেই, তবে এটার প্রয়োজনীয়তাটা বহুদিন থেকে। তো সেই 68 সালের বন্যার পর থেকে নাকি এই তিস্তার, বিশেষত তিস্তার নাব্যতা কমতে শুরু করেছে। তো এখন সেটা বোধহয় নড়ে চড়ে বসেছে সরকার, কিছু একটা হতে চলেছে। সেটা হলে এই যে কথায় কথায় প্লাবন, কথায় কথায় ঘুরপথ, 8 ঘন্টা 10 ঘন্টার জার্নি, 2.5 ঘন্টার জার্নিটা সেটা 8-10 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, সেটা হয়তো কমে যাবে, আর পর্যটকদেরও সুবিধে হবে। এইসব জায়গাগুলো তো চলেই মূলত, মানে এই দার্জিলিং, কালিম্পং মূলত তো চলে পর্যটনের উপরে, সেটা বিশাল ক্ষতিগ্রস্ত হয় না, সব মিলিয়েই উন্নতি হবে আর কি। তো দেখা যাক কবে কি হয়। অসংখ্য কৌটো আছে, সে কৌটোগুলোর কি ব্যবস্থা করব সেটাই ভাবছি। মাস কাভারি এসেছে তো, এবার জিনিসপত্রগুলোকে কৌটো কৌটো করে রেখে দিই, যতগুলো এগুলোতে ব্যবহার করা যায় ঠিক আছে, তার অতিরিক্ত যেগুলো থাকবে সেগুলো কোথাও একটা রেখে দিতে হবে। কিন্তু এই কিচেন টপের ওপরে আমি আর কোনো কিছুই খুব একটা রাখতে চাইছি না, মানে এই জায়গাটাতে জঙ্গল বাঁধিয়ে বা যুদ্ধ বাঁধিয়ে লাভ নেই, যাতে করে রান্নাঘরটা ওপর থেকে একটু ক্লিন লাগলে সেটা অনেকটাই ভালো লাগে। আমার এখানে স্টোরেজ নেই তা নয়, কিন্তু সমস্ত আমার শাশুড়িমার পুরনো জিনিসপত্র দিয়ে, মানে তিনি তার জীবদ্দশায় শখ করে যেগুলো কিনেছিলেন সেগুলো সব ভালো আছে জানেন তো, যার ফলে সেগুলো যে বাতিল করা হবে সেগুলো আর হচ্ছে না। তাছাড়া বাতিল করাটা ঠিক আমার কাজও নয়, ওটা আমার শ্বশুরমশাই করলে করতে পারেন। তো এই যে পেছনের দিকে যেটা দেখছেন 8খানা ভাগে ভাগে কাবার্ড রয়েছে, এগুলোতে দুটো আমি ব্যবহার করি, বাকি কিন্তু 6টাই মোটামুটি আমার শাশুড়িমার জিনিস দিয়েই ভর্তি, যার ফলে সেগুলো আমি চাইলেও ব্যবহার করতে পারি না। কিন্তু তবুও তার মধ্যে একটু গুছিয়ে বা আরেকটু গুছিয়ে রাখলে, গোছানোই রয়েছে কিন্তু আরেকটু গুছিয়ে রেখে ওর মধ্যেই খালি কৌটোগুলোর ব্যবস্থা করতে হবে। তো আসলে মানুষের বুদ্ধি যদি খাটাই তাহলে কিছু না কিছু একটা ঠিকই বেরিয়ে যাবে। ওই আর কি, এতদিন কেন করিনি এটাই ভাবছি। তবে রান্নাঘরটাকে একটু সভ্যভদ্র রাখাটা সত্যি কথা খুব দরকার। এইবারে আরশোলাটা না, মানে সত্যি কথা, মানে এত বেশি আরশোলা হওয়াতে সত্যি ভীষণ বিরক্ত লাগছে। তবে আপনারা অনেকেই বলেছেন যে কাগজ না পেতে রাখতে, কাগজ পাতলেই সেক্ষেত্রে আরও আরশোলার মানে আধিক্যটা বাড়বে। আমার ব্যাপারটা বেশ মাথায় ঢুকে গেছে, এবার আমি কাগজটা কিছুদিনের মধ্যেই সরিয়ে দেবো, কারণ আর যাই হোক কোনোভাবেই আমি আর আরশোলা চাইছি না। আর এতগুলো যতই হোক অপকারী জীব, কিন্তু তবু প্রাণ তো, মানে ওরকমভাবে মেরে ফেলতে ভীষণ খারাপ লাগে, যার ফলেতে তারা যাতে না আসে সেই ব্যবস্থাটা প্রথম থেকেই করতে হবে। সেই জন্য আপনারা যেটা বলেছেন যে খবরের কাগজ না পাততে, সেটা আমি খুবই মাথায় আমার ঘুরছে সেটা। তো আজকে তো পাতা হয়ে গেল, আমার তো ব্লগটা আমি যখন করেছি তখন আমি আগের দিনের কোনো কমেন্টও দেখিনি, আগের দিনের ব্লগ আমার তখন এডিটও হয়নি, কাজেই এরা পাতা হয়ে গেছে। তবে এই সদ্য পাতা হলো তো, এটা এই ধরুন এই দিন 5-6 মধ্যেই, হয়তো বা 1 সপ্তাহখানেকের মধ্যেই আমি আবার সবটুকু নামিয়ে কাগজগুলোকে সব সরিয়ে দেবো। তো যাই হোক, এখন আটাটাও ভরে রাখছি এবং যতগুলো জিনিসপত্র ভরা যায় সবগুলোই আমি ভরে ভরে জায়গা মতো তুলে রাখি। তো এই যে বারবার করে আমার শ্বশুরমশাই আজকে ওপরে আসছেন, এখন প্রায় সন্ধে লেগে গেছে এবং উনি এই সময়টা ওপরে এসে আজকে অগুন্তিবার ওপর নিচ করেছেন। আমি অনেকবার নিচে গেছি, আমাকে অনেকবার করে ফোন করে করে নিচে বারবার ডেকেছেন, আমি গেছি, উনিও বারবার ওপরে উঠে এসেছেন। এত কিন্তু ওনার ওঠানামাটা অনুচিত,
নিজে তো কার্ডিয়াক পেশেন্ট, কাজেই এত বারবার ওপর নিচ করাটাও না অনুচিত, কিন্তু উনি কিছুতেই না মানে মনটাকে স্থির রাখতে পারছেন না, বারবার ছেলের খোঁজ নিতে উনি ওপরে চলে আসছেন। একটি দুর্ঘটনা ঘটেছে, এটা ঘটনা, কিন্তু সেটা কিন্তু ওনাকে আমি বুঝতে দিইনি বা জানতে দিইনি। কিন্তু বাবার মন কিছু না কিছু একটা আঁচ তিনি সকাল থেকেই পাচ্ছেন যে আজকের দিনটা ভালো না, যার ফলে আজকে মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এখন এত অতিরিক্ত জল তেষ্টা পায় যে মানে এই যে জল আজকে সকালবেলা করেছি শেষ হয়ে গেছে। এই গ্লাসটাতে মোটামুটি ওই 15-16 গ্লাস হলে 5 লিটার সম্পূর্ণ হয়ে যায়। তো এখন একটা ব্যাপার হচ্ছে শেষ হয়ে গেছে, জল তেষ্টা পেয়ে গেছে আবার। আজকে অনেক ভোরবেলা, তাহলে সকালবেলা উঠেই তো 3 গ্লাস খেয়ে ফেলি। তো রাত্রেবেলাতে এখান থেকেই জল ভরে নিয়ে যাই। মানে আমি 5 লিটারের বাইরে এই ড্রাম থেকে ছাড়া জল খাই না। একটা ঘটনা হয়েছে আজকে, দাঁড়ান এটা বন্ধ করে বলি। এখন রান্নাঘরটাকে অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, অনেকটা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালবেলাতে আমার হাজব্যান্ডের একটা দুর্ঘটনা হয়েছে, সেটা সে তখন জানায়নি, জানিয়েছে আমাদেরকে এই তো পৌঁছে যাওয়ার পরেও, মানে অনেকক্ষণ কলেজ টলেজ হয়ে গেছে তারপর, মানে আমাদেরকে মানে আমাকেই জানিয়েছে আপাতত। তারপর আমি এখন আপাতত আলপনা দিকে বললাম, আমার মেয়েকে বললাম, আমার শ্বশুরমশাই এখনও জানেন না। সেটা হচ্ছে সকালবেলাতে পানি ট্যাঙ্কি মোড়ের ওখানটাতে একটা এটিএম আছে, যেটা মোটামুটি একটা ফ্লোর ওপরে, মানে মাটি থেকে একটা ফ্লোর ওপরে সেখানে এটিএমটা আছে। তা প্রচণ্ড বাদলা হচ্ছিল সেই সময়টায়, তখন সেখান থেকে পড়ে একদম দোতলা থেকে একতলায় পড়ে যায় আমার হাজব্যান্ড, পিঠে ওই ভারী ব্যাগ নিয়ে। চাল আলু এই সমস্তগুলো বাজারে ছিল, তাকে বেঁধে সেঁধে দিয়েছিলাম। ওই অবস্থায় পা হড়কে পড়ে যায়, সিঁড়ি দিয়ে গড়িয়ে 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 একেবারে 17-18টা সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে। এবং প্রচুর ভিড়, হই হল্লা এসব শুরু হয়ে যায়। প্রচুর মানুষজন আসেন ওকে ইয়ে করতে, যে স্যার কোথায় লেগেছে। অনেকেই চেনে, ও তো প্রত্যেক দিনই ওইটাই তো স্টপেজ, ওখান থেকে যায় প্রত্যেক দিনই। তা কিন্তু আশ্চর্যের ব্যাপার, উঠে দাঁড়িয়েছে, গায়ে একটু কাদা বাদা লেগেছে। প্রথম দিকে মনে হচ্ছিল ওই হিপ জয়েন্টের ওখানটা একটু ব্যথা, কিছুক্ষণের মধ্যে সেটাও আর নেই এবং কিচ্ছু হয়নি। গায়ে একটু কাদা লাগা ছাড়া একটু আঁচড় অব্দি লাগেনি, এবং গায়ে কাদা বাদাগুলো ঝেড়ে কিছুক্ষণের মধ্যে হাঁটতে চলতে আবার ওটা স্বাভাবিক হয়ে যায়। আমি বললাম পরে ব্যথা হতে পারে, কিন্তু দেখা গেল যে এখনো পর্যন্ত বললো যে না, গায়ে কোনো ব্যথা নেই। এগুলো গল্প কথা শুনলে মনে হবে, কিন্তু যেটা সত্যি, হনুমানজির নাম নিয়ে বলছি, এটা কিন্তু মানে আজকে সকালবেলা উঠে আমার খুব কুড়াচ্ছিল মন। ও যখন বেরোলো তখনই আমি একটা মহামন্ত্র, যেটাকে বলে রাম রামেতি রামেতি, ওটা চালিয়ে দিলাম। এবং মানে আমি আপনাদের শোনাতেও পারিনি কোনটা চালাচ্ছি, ডেস্কটপে গিয়ে চালিয়ে দেবো আর কি। চালাতে চালাতে আমি যা হিসেব করলাম, ওটা 1.5 ঘন্টার একটা মন্ত্র। এবং যা বুঝতে পারছি বাড়িতে মহামন্ত্র চলছে, আর তার কিন্তু ওইখানেতে, মানে ও তো বাড়ি থেকে গিয়ে আয়ুর্বেদ ভবন থেকে একটা টোটো নিয়ে তারপর ওখানে গেছে, ওখানে গিয়ে এটিএমে টাকা তুলে তারপর নামতে গিয়ে ওই কাণ্ড। এবং যে সময়টায় বাড়িতে মহামন্ত্র চলছে সেই সময়টায় কিন্তু ওর এই জিনিসটা হয়েছে। অনেকেই আছে এইসবগুলো বিশ্বাস করেন না, মন্ত্র শক্তি বিশাল জোর আছে। অনেক বড় একটা ফাঁড়া ছিল, খুব সামান্যের ওপর দিয়ে গেল এবং ওর গায়ে একটু আঁচড় পর্যন্ত লাগেনি, অথচ এটা যে কি ভয়ঙ্কর হতে পারতো সেটা আপনারা অনুমান করছেন। আর সেই সিঁড়ি কিন্তু আমাদের বাড়ির সিঁড়ি নয়, রীতিমতো ভাঙা চোরা ইট বের করা, সিমেন্ট উঠে যাওয়া সিঁড়ি, দুদিকে লোহার রেলিং। সেখান থেকে একটা মানুষ ধর করে গড়িয়ে পড়লো, তার কিচ্ছু হলো না, ভিড় ভাট্টা হয়ে গেল। সবই না ভগবানের খেলা। অনেক বড় একটা ফাঁড়া ছিল, সেটা জাস্ট এইটুকুর ওপর দিয়ে পেরিয়ে গেল। এখন আমার শ্বশুরমশাই জানেন না, তো আমি শুনিয়ে দিচ্ছি, দাঁড়ান এটা চলুন আপনাদেরকে কোন মন্ত্রটা। श्री राम रामे
চ্যানেলটার নাম হচ্ছে মহাকথা। মেয়েদের মহাকথা মেডিটেশন মন্ত্রাস। মেয়েদের ষষ্ঠেন্দ্রিয় কিন্তু সাংঘাতিক স্ট্রং হয়, শুধু মেয়েদের না, বহু ছেলেদেরও হয়। আমার শ্বশুর মশাইয়ের যেমন সাংঘাতিক। মনটা একটু খারাপ করবে, কিছু একটা অশুভ আওয়াজ পাবেন, মোবাইলে হোক, ডেস্কটপে হোক, ল্যাপটপে হোক, ট্যাবে হোক, বা নিজে নিজে হোক। শ্রী রাম রামেতি রামেতি রাম রামে মনোরমে সহস্র নাম তৎতুল্য রাম নামা বরাননে, এই মন্ত্রটা সবসময় জপ করবেন। মানে সত্যি বলছি, বিশ্বাস করুন, লোকটার কিছুই হয়নি, অথচ অতগুলো সিঁড়ি গড়িয়ে 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 সে পড়েছে। এখন বারবার তাকে আমি জিজ্ঞেস করছি, বলো তার গলাতে কোনো মানে সেরকম কিছু আভাসই নেই। সে দিব্যি ওখানে আছে, রান্না করছে, বাজার গেছিল, সব তো আর নিয়ে যেতে পারেনি, কিছু তো বেরোতেই হয়েছে। কলেজ করেছে, যদিও পৌঁছেছে কিন্তু আজকে 2:45-র সময় ঘুরে গেছে। যেখানে ঘুরে গেছে সেই রাস্তাও ভীষণ খারাপ। তার সেখানে পৌঁছে তখন গিয়ে কলেজে গেছে, কলেজে কিছু তার বকেয়া কাজ ছিল, আজকে ইনভিজিলেশন ছিল না। তো যাই হোক, সেগুলো সে করেছে, করার পর তারপরে সে বাড়িতে সে সবই করছে। ভিডিও কলে একটু আগে কথা হলো, দেখলাম হ্যাঁ স্বাভাবিকই আছে। তো যারা মন্ত্রগুণকে অস্বীকার করেন তারা একটা সময় পর হয়তো গিয়ে তাদের মনে হবে যে বিশ্বাস করলেই হতো, যেটা অনেক বড় পেরিয়ে এলাম সেটা হয়তো ছোটর উপর দিয়ে পেরোতাম। বিশ্বাস একটা মস্ত বড় জিনিস, মস্ত। শ্রীরাম মঙ্গলবার, আমার বজরংবলীর বার। হনুমানজির মন্দিরে গিয়ে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান বলবেন, এক কান্দি ঢুকে আর কান্দি বার করে দেবে। কিন্তু যেই বলবেন জয় শ্রীরাম, বজরংবলী কি এটা হতে দিতেন? তার প্রভুর নাম এখানে চলছে, আমাদের সবার প্রভু শ্রীরামের নাম চলছে, কোনো ক্ষতি হতে দিতেনই না। কিন্তু একটা ভোগ ছিল, সেটা জাস্ট তুলোর ওপর দিয়ে পার করে দিলেন। কত বড় একটা কিছু হতে পারতো, হলো না, একটা আঁচড় অব্দি এলো না। যদি ঘটনা দেখাতে যাই, কাজ দেখাতে যাই, অনেক কিছু বাকি আছে, সেসবগুলোও দেখাতে পারি। কিন্তু আমার আজকের দিনের ব্লগটাতে আর কিছু দেখাতে ইচ্ছা করছে না, কারণ আজকের দিনে যেটা আমি আপনাদের এখন বললাম, আমার এই 9ই জুলাই, এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। 9ই জুলাই 2024। এবং এই যে মহামন্ত্র, এটা সন্ধান আমি পেয়েছিলাম সিক্রেট মিস্ট্রি চ্যানেলে, যেটা জয়েশ বাঘেলা, যেটার অ্যাঙ্কারিং করে। তিনি তো বিভিন্ন মানুষকে নিজের চ্যানেলে নিয়ে আসেন। একজন ভদ্রমহিলা, যিনি রেডিওতে ঘোষিকা ছিলেন, অত্যন্ত সুললিত কণ্ঠস্বর, বয়ান খুব সুন্দর, সেরকম একজন ভদ্রমহিলা। তার ওভারঅল এক্সপিরিয়েন্সটা যে খুব আউটস্ট্যান্ডিং তা না, ওর থেকেও রোমহর্ষক হনুমানজির এক্সপিরিয়েন্স অনেকেই শোনায়। সেদিন আমার শুনতে শুনতে একটু একঘেয়েই লাগছিল যে এই ছোট 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 এক্সপিরিয়েন্স, কিন্তু তারই মধ্যে তিনি এই মন্ত্রটার কথা উল্লেখ করেছিলেন যে ওনার স্কুটি একবার অ্যাক্সিডেন্ট হয়, স্কুটিটা 3টে পাল্টি খায়, উনি নিজে ভরা রাস্তার মধ্যে বিভৎসভাবে পড়ে যায়, ডাইনে বায়ে সামনে পেছনে অনেক কিছু ছিল, ট্রাকে চাপা পড়তে পারতেন, অনেক কিছু হতে পারতো। কিন্তু ওনার যখন উনি বেরোন, তখন ওই যে মন্ত্রটা, মহামন্ত্রটা, সেটা তিনি কয়েকবার করে যতক্ষণ মনে থাকে ততক্ষণ তিনি জপ করেন। তারপর মাথায় আমাদের অনেক কাজ চলতে থাকে, তখন হয়তো ভুলে যাচ্ছেন। তো সেদিনকে ওনার হাজব্যান্ড বলেছিল, দেখেছো তো মহামন্ত্রের গুণ কি? তো সেই দিনই আমার মাথায় ওই পুরো সেশনটার মধ্যে ওই একটা জিনিসই মাথায় খুব বেশি ইয়ে করেছিল, যে রামা রামেতি রামেতি। তো সেদিনই আমি জিনিসটা প্রথম ইয়ে হয়, আমার মাথায় আসে। এবং তারপর থেকে মন্ত্রটা আমি খুব একটা যে সচরাচর চালিয়েছি এমন না, এছাড়া অনেক হনুমান চালিসা চালাই, বীজ মন্ত্র চালাই, কিন্তু আজকে ঈশ্বরই হাত ধরে আমাকে এই মন্ত্রটার কথা মনে করিয়ে দিয়েছেন এবং আজকে আমি চালিয়েছি। এবং দেখুন, তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও এই মন্ত্রটা চালাবেন বাড়িতে। যদি মন কখনো খুঁতখুত করে কোনো কিছুতে, আমি ঝিনুক প্রত্যেক দিন ব্লগ দিই, আপনাদের সামনে রোজ আসি। আমি শিলিগুড়িতে থাকি, যদি
আমার কথা না মেলে, আছি তো আপনাদের সামনে, ধরবেন না হয় টুটি টিপে, কিন্তু আমি পূর্ণ প্রত্যয় নিয়ে বলছি, মন্ত্রশক্তি আলাদা গুণ আছে। এই মন্ত্রটা ভয়ঙ্কর রকম ভালো। আজকে নিজের জীবন দিয়ে আমি সেটা আমি উপলব্ধি করলাম আজকে। আত্মীয় স্বজনের বহু মানুষকে আজকের ঘটনা জানিয়েছি, একমাত্র আমার শ্বশুরমশাই জানেন না, কালকে সকালে জানাবো। আর সবাইকে মন্ত্রটা পাঠিয়ে দিয়েছি, আপনাদেরকেও পাঠিয়ে দিলাম। ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য